হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজ আবার আমার গল্পের ডালি নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আমি আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে এর থেকে কিছুটা অংশ তোমাদের পড়ে শুনিয়েছিলাম। আজ পরের কিছুটা অংশ পড়ে শোনাবো। তোমাদের সুবিধার জন্যে একটু আগের কথা কিছু বলে নিচ্ছি। গোয়া যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টে আরাধনা তার বাবা মাকে হারায়। অনিমেষ কাকু আরাধনাকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর আমি আমার রুমে বসে আছি। বাবা মার সঙ্গে যতবার এসেছি এই রুমটাতেই থেকেছি। আজ বাবা মা নেই। আমি এই বেডরুমে বসে আছি একদম একা। ভাগ্যের এই নির্মম পরিহাসকে কিছুতেই মেনে নিতে পারছি না। ভাগ্যের এই ভয়ঙ্কর উপহাসটাকে। বাবা মায়ের ছবিটা বুকে করে অনেকক্ষণ কাঁদলাম। দরজায় নখ হলো। চোখ মুছে উঠে দরজাটা খুলে দিলাম। দরজায় শ্লোক দাঁড়িয়ে। শ্লোক আমার অশ্রুসিক্ত দুই চোখের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, ভিতরে আসতে পারি? আমি দরজা থেকে সরে গিয়ে বললাম, এসো। শ্লোক এসে বড় সোফাটায় বসলো। আমি দুটো সিঙ্গেল সোফার একটাতে বসলাম। এই বেডরুমটা যথেষ্ট বড়। ঘরের মাঝামাঝি একটা ডাবল বেড, তার দুদিকে দুটো বেডসাইড টেবিল, তার উপর দুটো সুন্দর টেবিল ল্যাম্প। ঘরের বাঁদিকে দেয়াল জুড়ে একটা ওয়ার্ড্রবের পাশে একটা ড্রেসিং টেবিল। ঘরের ডান দিকে একটা কালো রঙের ছোট লেদারের সোফা সেট, একটা 2 সিটেড সোফা আর তার সঙ্গে দুটো সিঙ্গেল সোফা। সোফা সেটটার নিচে একটা কাশ্মীরি কার্পেট পাতা। ঘরের ডান দিকে দেয়ালে একটা সুন্দর অয়েল পেন্টিং রয়েছে। ঘরের কোনায় একটা স্ট্যান্ড ল্যাম্প রাখা আছে। খাটের উল্টো দিকে দেয়ালে একটা বড় টিভি। ঘরের ডান দিকে একটা ড্রেসিং রুম আর তার সাথে লাগোয়া একটা ওয়াশরুম। শ্লোকের গভীর কালো দুই চোখ আমার মুখের উপর। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সত্যিটাকে স্বীকার করে নাও আরাধনা। যা ঘটে গেছে সেটাকে মেনে নাও, কারণ তুমি যতক্ষণ না এটাকে মানতে পারবে ততক্ষণ এই কষ্টটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। থামলো, একটু ঝুঁকে আমার হাতটা ওর হাতে নিল, আবার বলল, নর্মাল লাইফে ফিরে এসো আরাধনা। দু চোখ আমার জলে ভরে গেছে। অনেক কষ্টে নিজেকে সংযত করে বললাম, চেষ্টা করছি শ্লোক। শ্লোক আমার হাতটা ধরে আছে, আমার দু চোখে চোখ রেখে বলল, ওকে, কাল তাহলে আমরা দুজনে একটা সিনেমা দেখব, তারপর তোমার পছন্দের কোনো রেস্টুরেন্টে ডিনার করব, ঠিক আছে তো? মাথা নেড়ে বললাম, ঠিক আছে। শ্লোক আমার হাত দুটো ছেড়ে দিল, উঠে দাঁড়ালো, বলল, চলো এখন নিজের হাতে আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। অগত্যা উঠতেই হলো। শ্লোকের সঙ্গে নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি বসে আছেন। আমাকে দেখে খুব খুশি হলেন। শ্লোক হেসে বলল, আজ আরাধনা কফি বানাচ্ছে। আমি ওদেরকেও জিজ্ঞেস করলাম ওরা কফি খাবেন কিনা। ওরা খুব খুশি হয়ে সম্মতি দিলেন। আমি কিচেনে চলে এলাম কফি বানাতে। আজ আমি আর শ্লোক একটা ইংরেজি সিনেমা দেখলাম, কমেডি ফিল্ম। অনেক দিন বাদে আজ আমি একটু হাসলাম। আমি জানি এই জন্যেই শ্লোক আজ আমাকে এই সিনেমাটাই দেখতে নিয়ে এসেছে। সিনেমা হল থেকে বেরিয়ে শ্লোক বলল, আরাধনা, ডিনারের তো এখন অনেক দেরি আছে, জুহু বিচে যাবে? আমি রাজি হয়ে গেলাম। জুহু বিচে এসে প্রথমেই আমরা চাট খেলাম। তারপর জুতোগুলো খুলে রেখে সমুদ্রের ধারে জল ছুঁয়ে ভেজা বালির উপর দিয়ে খালি পায়ে অনেক দূর অবধি পাশাপাশি হাঁটলাম। শ্লোক বলল, আরাধনা, তুমি জানো মাত্র 10 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। আমি কিন্তু থেমে থাকিনি। জীবনের সব চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলেছি। তোমাকেও এগিয়ে যেতে হবে আরাধনা। জীবনের কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। আর আমি জানি তুমি তা পারবে। একটু থেমে শ্লোক ওর হাতটা আমার দিকে এগিয়ে দিল। আমি আমার হাতটা শ্লোকের হাতে দিলাম। শ্লোক আমার হাতটা শক্ত করে ধরে বলল, আর জীবনে চলার পথে যদি কখনো কোনো দরকার হয় আমাকে সব সময় তুমি তোমার পাশে পাবে আরাধনা, আমি কথা দিলাম। আমি চুপ করে শুনছি। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শ্লোক খুব সুন্দর কথা বলে। শ্লোকের কথাগুলো আমার অশান্ত মনটাকে অনেকটা শান্ত করল। পলকের জন্য হৃদয়ের মণিকোঠায় সযত্নে তুলে রাখা উষ্ণতাটুকু আমি আবার যেন অনুভব করলাম। আমরা দুজনে আরো অনেকক্ষণ এইভাবে হাঁটলাম।
আজ 1 মাস হয়ে গেল বাবা মা চলে গেছেন। আমি আস্তে আস্তে অনেকটা নর্মাল লাইফে ফিরে এসেছি। আমাদের জীবনটা বড় বিচিত্র। আমাদের প্রিয়জনরা যখন আমাদের ছেড়ে চলে যান তখন আমরা ভাবি আমাদের জীবনটা হয়তো এখানেই থেমে থাকবে, আর এগোবে না। কিন্তু কিছুই থেমে থাকে না, কিছুই আটকে থাকে না। জীবনের স্রোতে আমরা আবার এগিয়ে চলি। ইতিমধ্যে অনিমেষ কাকু পুনায় গিয়ে আমাদের বাড়িতে একজন কেয়ারটেকার রেখে এসেছেন, যাতে বাড়িটা ঠিকমতো দেখাশোনা হয়। অনিমেষ কাকু আমাকে মুম্বাই নার্সি মৌজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে ভর্তি করে দিয়েছেন MBAটা কমপ্লিট করার জন্য। রোজ সকালে শ্লোকের গাড়িতেই ইনস্টিটিউটে যাই। শ্লোক আমাকে নামিয়ে অফিসে চলে যায়। ফেরার সময় অনিমেষ কাকু ওনার গাড়িটা পাঠিয়ে দেন। আমি না করেছিলাম, বলেছিলাম আমি ট্যাক্সি নিয়ে চলে যাব, কিন্তু কাকু রাজি হননি। এ বাড়িতে 3টে গাড়ি, একটা অনিমেষ কাকুর, একটা শ্লোকের, একটা অপর্ণা আন্টির। অপর্ণা আন্টি নিজেই ড্রাইভ করেন। রিক যখন আসে ও অপর্ণা আন্টির গাড়িটাই ব্যবহার করে। আজ রবিবার, ছুটির দিন। আমরা সবাই ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করছি। অপর্ণা আন্টি হঠাৎ বললেন, শ্লোক, তুমি আরাধনাকে ড্রাইভিংটা শিখিয়ে দাও। শ্লোক আমার দিকে তাকিয়ে খুব উৎসাহের সঙ্গে বলল, কাল থেকেই তাহলে তোমার ট্রেনিং শুরু হয়ে যাক। শার্প অ্যাট 5 AM রেডি হয়ে থেকো, ওকে? আমি একটু হেসে বললাম, ওকে। অনিমেষ কাকু খুব খুশি হয়ে বললেন, তাহলে তো আরাধনা মাই আমাকে রোজ অফিসে পৌঁছে দেবে। আমি হাসলাম। অনিমেষ কাকু ড্রাইভ করেন না। একবার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে ওনার হাতের কনুইটা ভেঙে গেছিল। তারপর থেকে বেশিক্ষণ ড্রাইভ করলেই ব্যথা হয়, তাই কাকুর গাড়ি ড্রাইভারই চালায়। এই বাড়িতে আমার নিজেকে একদম পর বলে মনে হয় না। মনে হয় না যে আমি এ বাড়ির মেয়ে নই, বরং মনে হয় আমি যেন অনিমেষ কাকু আর অপর্ণা আন্টিরই মেয়ে। এই মানুষ দুটোর ভালোবাসার ঋণ আমি কি কোনো দিনও শোধ করতে পারবো? আর শ্লোক সব সময় আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আমাকে একটু খুশি দেখার জন্য সবসময় যেন উদ্গ্রীব হয়ে থাকে। এক মুহূর্ত আমাকে মন খারাপ করে থাকতে দেয় না। এই মানুষগুলোর ভালোবাসায় আমি আমার শোক ভুলে আবার নতুন করে বাঁচতে শুরু করেছি। আজ লাঞ্চের পর অপর্ণা আন্টি আমায় বললেন, আরাধনা, রেডি হয়ে নাও, তুমি আর আমি একটু বেরোবো। রেডি হয়ে নিচে নেমে এলাম। দেখলাম অপর্ণা আন্টি আমার জন্য অপেক্ষা করছেন। অপর্ণা আন্টি সবসময় শাড়ি পরেন, খুব সুন্দর করে সাজেন। আন্টির চেহারার মধ্যে একটা দারুণ আভিজাত্য আছে। আমরা বেরিয়ে পড়লাম। অপর্ণা আন্টি খুব ভালো ড্রাইভ করেন। আমরা একটা শপিং মলে এলাম। আন্টি আমার কোনো বারণ না শুনে আমার জন্য অনেকগুলো ড্রেস কিনলেন। আমি অনেক না করলাম, কারণ আমার সত্যি জামা কাপড়ের দরকার ছিল না। পুনা থেকে যে সুটকেসগুলো এনেছিলাম, অ্যাক্সিডেন্টে কিন্তু সেগুলো অক্ষত ছিল। এছাড়া অনিমেষ কাকু যখন পুনায় গেছিলেন তখন আমার সমস্ত জামা কাপড় নিয়ে এসেছিলেন। কিন্তু আন্টি আমার কোনো কথাই শুনলেন না। বললেন, নতুন কলেজ, খুব স্টাইল করে যাবে, আর এটাই তোমার স্টাইল করার বয়স, আরাধনা। অপর্ণা আন্টির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আমি যেন আমার মাকে দেখছি। আমার দু চোখ জলে ভরে গেল। মল থেকে বেরিয়ে আমরা একটা সিসিডিতে কফি খেলাম, তারপরে বাড়ি ফিরে এলাম। ভোর 5টা, আমি রেডি। দরজায় নক হলো। বুঝলাম শ্লোক। দরজা খুলে দিলাম। শ্লোক জিজ্ঞেস করলো, রেডি? আমি বললাম হ্যাঁ। আমরা নিচে নেমে এলাম। শ্লোক আমাকে একটা মাঠের মতো খালি জায়গায় নিয়ে এলো। আমাকে ড্রাইভিং সিটে বসতে বলে নিজে আমার পাশে বসলো। তারপর খুব যত্ন করে আমাকে সব বুঝিয়ে দিল, কিভাবে গাড়ি স্টার্ট করব, কোনটা কোন গিয়ার, কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, কোনটা অ্যাক্সেলেরেটর এবং এগুলোর ব্যবহার। আমি গাড়ি স্টার্ট করলাম। আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। শ্লোক মাঝে মাঝেই আমার হাতের উপর হাত রেখে স্টিয়ারিংটা কন্ট্রোল করছে, অথবা আমার হাতের উপর হাত রেখে গিয়ারটা চেঞ্জ করে দিচ্ছে। একটা মিষ্টি ভালো লাগা আমাকে বারবার ছুঁয়ে যাচ্ছে। একটুখানি উষ্ণতা যেন আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে। আরও 10 দিন ট্রেনিংয়ের পর মোটামুটি ব্যস্ত রাস্তাতে কয়েকদিন প্র্যাকটিস করলাম। অবশ্য শ্লোক সবসময় আমার সঙ্গে ছিল। প্রায় মাসখানেক পর গতকাল আমি আমার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। আজ সকালে ইনস্টিটিউট যাবার সময় আমি গাড়িতে উঠতে যাব, এমন সময় শ্লোক পিছন থেকে এসে আমার সিটে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম। শ্লোক ড্রাইভিং সিটের দিকে ইশারা করে বলল, দ্যাট ইজ ইয়োর সিট ম্যাম। আমি একটু ইতস্তত করে বললাম, আমি ড্রাইভ করব? শ্লোক একটু হেসে বলল, ইয়েস, অফকোর্স।
মনে একটুখানি ভয় নিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম, কিন্তু গাড়ি স্টার্ট করার পর একটা কনফিডেন্স এসে গেল। সুন্দরভাবে ড্রাইভ করে ইনস্টিটিউটে এসে পৌঁছালাম। গাড়ি স্টার্ট বন্ধ করে শ্লোকের দিকে তাকালাম, বললাম হয়েছে? শ্লোক ভীষণ খুশি হয়ে আমার হাত দুটো ধরে বলল, ওয়েল ডান আরাধনা, পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি খুশি হয়ে হাসলাম। শ্লোক আমার হাতটা ধরে আছে, আমার চোখের উপর ওর গভীর দু চোখ রেখে বলল, এবার তাহলে আমাকে আমার গুরুদক্ষিণা দাও। শ্লোকের দু চোখে কৌতুক। আমার বুকের ভিতর একটা ভয় মেশানো মিষ্টি ভালো লাগা খেলা করছে। আমি বললাম, কি গুরুদক্ষিণা দিতে হবে বলো শ্লোক। শ্লোক আরও কিছুক্ষণ তার অতল গভীর দুই চোখে আমাকে ধরে রাখলো, তারপর গভীর স্বরে বলল, ওটা তোলা থাকলো, সময় হলে চেয়ে নেব। হাতটা ছেড়ে দিল। আজ সারা দিন আমি আনমনা হয়ে রয়েছি। শ্লোকের সেই গভীর চাহনি, শ্লোকের কথাগুলো আমাকে আনমনা করে রেখেছে। ইনস্টিটিউটে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু হয়ে গেছে, রেহানা, শান্তনু, নেহা, অমিত আর আমি। আমাদের এই 5 জনের একটা গ্রুপ। আমরা এই 5 জন সবসময় একসঙ্গেই থাকি। আমাদের মধ্যে রেহানা বিবাহিতা, ওর পুরো নাম রেহানা সুলতানা। রেহানা বাংলাদেশের মেয়ে, বিয়ের পর হাজব্যান্ডের সাথে মুম্বাই এসেছে। রেহানার শ্বশুরবাড়ি খুব কনজারভেটিভ, রেহানাকে বোরখা পরতে হয়, ও বোরখা পরেই কলেজে আসে। শান্তনু বাঙালি, অত্যন্ত সুপুরুষ, দারুণ স্মার্ট, পড়াশোনায় ভালো, ওর বাবা মা দুজনেই ডাক্তার। নেহা খুব চুলবুলি মিষ্টি একটা মেয়ে, ও পাঞ্জাবি কিন্তু ভালো বাংলা বলে, কারণ নেহার মা বাঙালি। আর অমিত হলো গোলগাল মারোয়ারি ছেলে, দারুণ হাসি খুশি, দারুণ মজা করতে পারে। অমিত ভাঙা ভাঙা বাংলা বলে, বাংলা বুঝতে পারে, তার কারণ ওরা বহুদিন কলকাতায় ছিল। অমিতের ভাঙা ভাঙা বাংলা শুনতে আমাদের খুব মজা লাগে। আমরা 5 বন্ধু সবসময় একসঙ্গে থাকি, ক্লাসে একসঙ্গে বসি, ক্যাফেতেও একসঙ্গে বসে আড্ডা মারি। এই কদিনেই আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি। আমাকে অন্যমনস্ক দেখে নেহা জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে? বললাম, কিছু না। কি বলবো আমি নেহাকে? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার ঠিক কি হয়েছে। ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরে স্টাডিতে এসে একটা বই নিয়ে বসলাম। উপরের গোল বারান্দায় বাঁদিকের কোনায় একটা স্টাডি আছে। স্টাডির এ মাথা থেকে ও মাথায় শুধু বইয়ের আলমারি, তাতে নানা ধরনের বই। স্টাডিতে বসে পড়ার জন্য 2টো বড় সোফা আছে, এছাড়া 2টো রকিং চেয়ার আছে। স্টাডির একদিকে একটা টেবিল ও 2টো চেয়ার রাখা আছে। শ্লোক প্রায় এই টেবিলে বসে অফিসের কাজ করে। পুরো স্টাডিটা জুড়ে পুরো কার্পেট পাতা। আমি একটা বই নিয়ে সোফায় বসলাম। অপর্ণা আন্টিও খুব বই পড়েন, শ্লোকও খুব বই পড়ে, তবে নভেলের থেকে বিজনেস জার্নালগুলোই বেশি পড়ে। এখন প্রায় 7টা বাজে। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি একটু বেরিয়েছেন। শ্লোক এখনও অফিস থেকে ফেরেনি। আমি বইয়ের পাতায় মন বসানোর চেষ্টা করছি, কিন্তু আজ মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছি। এত অন্যমনস্ক ছিলাম যে শ্লোকের ডাকে চমকে উঠলাম। শ্লোক জিজ্ঞেস করলো, এত মনোযোগ দিয়ে কি পড়ছো? আমি আমার বইটা দেখালাম, ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড। শ্লোক আমার উল্টো দিকে সোফায় বসতে বসতে বলল, কফি বলে এসেছি, খাবে তো? বললাম, খাবো। শ্লোক সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো। একজন পরিচারিকা এসে আমাদের কফি দিয়ে গেল। কফি খেতে খেতে শ্লোক বলল, আরাধনা, আমার সঙ্গে একটা জায়গায় যাবে? জিজ্ঞেস করলাম, কোথায়? শ্লোক বলল, চলোই না, গিয়ে দেখবে। কফি খেয়ে আমি রেডি হয়ে নিলাম। নিচে এসে দেখি শ্লোক আমার জন্য অপেক্ষা করছে। শ্লোক একটা সাদা হাফ প্যান্ট আর সাদা টি শার্ট পরেছে, হাতে টেনিস র্যাকেট। ব্যায়াম করা পেটানো স্বাস্থ্য। শ্লোকের দিক থেকে আজ সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। আমি অবাক চোখে প্রশ্ন করলাম, কোথায় যাচ্ছি আমরা? শ্লোক হেসে বলল, একটু অপেক্ষা করো। শ্লোক আমাকে নিয়ে একটা ক্লাবে এলো, খুব বড় ক্লাব। ক্লাবে খাওয়া দাওয়া, ড্রিঙ্কসের ব্যবস্থা, নানা রকম ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা, সুইমিং পুল সব আছে। শ্লোক আমাকে নিয়ে টেনিস কোর্টে এলো। আমি বসলাম, শ্লোক খেলতে চলে গেল। আমি বসে বসে শ্লোকের খেলা দেখছি। শ্লোক খুব ভালো টেনিস খেলে, আমার খুব ভালো লাগছে। আমি যেখানে বসে আছি তার সামনেই একটা ব্যাডমিন্টন কোর্ট ও একটা টেনিস কোর্ট। কোর্টগুলোর এক্সট্রিম বাঁদিকে একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে বোধহয় আজ কোনো ইয়াং গ্রুপের পার্টি চলছে, খুব হইচই আর গান বাজনা, নাচ হচ্ছে। 2টো গেম শেষ করে শ্লোক এসে আমার পাশে বসলো। একটা ওয়েটারকে ডেকে 2টো জুস অর্ডার করে দিল। জুস খেতে খেতে শ্লোক আমায় জিজ্ঞেস করলো, জায়গাটা কেমন লাগছে? বললাম, খুব ভালো। তুমি টেনিস খেলতে পারো? জিজ্ঞেস করলো শ্লোক। না।
শিখবে? আমি শিখিয়ে দেবো, খুব আগ্রহ নিয়ে বলল শ্লোক। আমি বললাম, আমি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসি, স্কুল কলেজে অনেক ট্রফিও জিতেছি। শ্লোক খুব খুশি হয়ে বলল, ও রিয়েলি? ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি আবার খেলা শুরু করো। খেলাধুলা করলে শরীর এবং মন দুই ভালো থাকে। তারপর আমি কিছু বলার আগেই শ্লোক বলল, একটু ওয়েট করো, আসছি। আমি বসে আছি। শ্লোক হঠাৎ কোথায় চলে গেল বুঝতে পারছি না। একটু পরে শ্লোক ফিরে এলো, হাতে একটা ফর্মটা আমার হাতে দিয়ে বলল, আমি ফিল আপ করে দিয়েছি, তুমি শুধু সাইন করে দাও। আমি অবাক হয়ে ফর্মটা হাতে নিলাম। এই ক্লাবের মেম্বারশিপ ফর্ম, কিন্তু টাকার অঙ্কটা দেখে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। বললাম, না শ্লোক, আমি মেম্বার হব না। শ্লোক হয়তো বুঝতে পারলো, বললো, ঠিক আছে, তাহলে আমিও আমার মেম্বারশিপ উইথড্র করে দিচ্ছি। আমি আবার বললাম, শ্লোক প্লিজ জেদ করো না। এবার একটু গম্ভীর হয়ে শ্লোক বলল, আরাধনা, এই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা বোধহয় আমার আছে। অগত্যা আমাকে সই করতে হলো। সে ছেলেবেলা থেকেই দেখেছি আমাকে একটু খুশি দেওয়ার জন্য শ্লোক যেন সব সময় উদ্গ্রীব হয়ে থাকে। শ্লোকের প্রতি আমার দুর্বলতা যে আস্তে আস্তে বাড়ছে, আমি সেটা বুঝেও না বোঝার ভান করছি। নিজেকেই নিজে ঠকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কি? শ্লোকের অতুল গভীর দুই চোখে আমি নিজেকে যেন একটু একটু করে হারিয়ে ফেলছি। অনিমেষ কাকু এবং অপর্ণা আন্টি দারুণ খুশি হলেন যখন শুনলেন যে আমি ওই ক্লাবের মেম্বারশিপ নিয়েছি। অনিমেষ কাকু, অপর্ণা আন্টি অন্য একটা ক্লাবের মেম্বার। প্রায় সন্ধেগুলোতেই ওরা ওখানে যান। আমার এত খারাপ লাগছে, এত লজ্জা লাগছে। মেম্বারশিপ প্রতি অনেকগুলো টাকা। আমার বাবা অধ্যাপক ছিলেন, মা শিক্ষিকা। আমার কাছে টাকার অঙ্কটা অনেক বড়, কিন্তু কি করব, শ্লোকের জেদের কাছে আমাকে হার মানতেই হলো। আজ ইনস্টিটিউট থেকে বেরিয়ে দেখি শ্লোক গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। একটু অবাক হলাম, কিন্তু শ্লোককে দেখে নিজের অজান্তেই দারুণ খুশি হলাম। গাড়িতে উঠে প্রশ্ন করলাম, আজ তুমি? শ্লোক হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ইয়েস ম্যাম, টুডে আই এম অ্যাট ইয়োর সার্ভিস। আমি হেসে প্রত্যুত্তর দিলাম, দ্যাটস সো নাইস অফ ইউ স্যার। এবার আমরা দুজনেই হেসে ফেললাম। শ্লোক একটা স্পোর্টস শপের সামনে গাড়ি থামালো। এবার আমি বুঝলাম আজ শ্লোক অফিস বাদ দিয়ে কেন আমাকে নিতে এসেছে। এখান থেকে শ্লোক আমার জন্য 2টো ব্যাডমিন্টন র্যাকেট কিনল। 2টো র্যাকেট কেন জিজ্ঞেস করলাম। শ্লোক একটু হেসে বলল, তোমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গেলে আমার টেনিস র্যাকেট দিয়ে কাজ হবে না, তাই। আমার ভীষণ ভালো লাগলো। একটা অজানা খুশিতে মনটা ভরে গেল। এমনি করেই প্রতিদিন একটু একটু করে শ্লোক যেন আমার হৃদয়ের আরও কাছে চলে আসছে। এবার আমরা একটা শপিং কমপ্লেক্সে এলাম। আমার জন্য অনেকগুলো সাদা রঙের ডিভাইডেড স্কার্ট ও টি শার্ট নেওয়া হলো। সব খরচ শ্লোক কী করলো, আমি বাধা দিতে গেছিলাম। শ্লোক আমাকে থামিয়ে দিয়ে বলল, আরাধনা, যখন তুমি চাকরি করবে তখন আমার যা লাগবে তা তুমি না হয় কিনে দিও। আমি আর কিছু বলতে পারলাম না। হৃদয়ের মণিকোঠায় সযত্নে লুকিয়ে রাখা উষ্ণতাটুকু আজ যেন সমস্ত হৃদয় জুড়ে ছড়িয়ে পড়তে চাইছে। এখন সন্ধ্যে 7টা বাজে। আমি আর শ্লোক ক্লাবে এসেছি। আজ আমি স্কার্ট আর টি শার্ট পরে খেলার জন্য প্রস্তুত হয়ে এসেছি। আমার হাইট খুব ভালো। স্কার্ট আর টি শার্ট পরে আয়নায় দেখলাম নিজেকে, বেশ ভালো লাগছে। ঘর থেকে বেরোনোর সাথে সাথে শ্লোকের সঙ্গে চোখাচোখি। বারান্দায় আমার জন্যই অপেক্ষা করছিল। শ্লোকের গভীর দুই চোখ কয়েক পলক দেখল আমাকে, তারপর আমার চোখে চোখ রেখে হেসে বলল, ভালো লাগছে। একটা ভালো লাগার আবেশ আমাকে স্পর্শ করে গেল। ক্লাবে এসে শ্লোক বলল, আজ তোমার সাথে 2টো গেম খেলবো। আমি আর শ্লোক খেলা শুরু করলাম। আজ অনেক দিন বাদে আবার ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে। সেই স্কুল কলেজের দিনগুলো মনে পড়ছে। শ্লোক ব্যাডমিন্টনও ভালো খেলে। আমরা 2টো গেম খেললাম, 2টোতেই আমি জিতলাম। শ্লোক ভীষণ খুশি হয়ে বলল, না, ব্যাডমিন্টনে তোমাকে হারানো সম্ভব না। হেরে গিয়ে এত খুশি হতে কাউকে দেখেছি কি কখনো? 2টো গেম খেলে শ্লোক টেনিস খেলতে চলে গেল। আমি ক্লাবের অন্য মেম্বারদের সাথে আরও 2টো গেম খেললাম, মিক্সড ডাবলস। রাতে শুয়ে আছি, ঘুম আসছে না। কারোর 2টো গভীর কালো চোখ আমায় জাগিয়ে রেখেছে, ঘুমোতে দিচ্ছে না। পরেরটুকু আবার আর একদিন, কেমন?